আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বাংলাদেশের করবিধি বইয়ের ভাড়া হতে আয় এই টপিকটা আলোচনা করব। একদমই নতুন নিয়ম ২০২৫ সালে আজকে ১৪ই জুন তারিখের একদমই লাস্ট আপডেট থেকে আপনাদের আলোচনা করা হবে। যারা চাকরি হতে আয় কমপ্লিট করেছেন তাদের জন্য ভাড়া হতে আয় আজকে থেকে শুরু। আর এই সম্পূর্ণ বইটা যদি আপনারা চান আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়বেন, তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। আমাদের এটা ফ্রি গ্রুপ, আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আমাদের পিডিএফ সাজেশন গ্রুপ, যাদের পিডিএফ সাজেশন প্রয়োজন এই গ্রুপে যুক্ত হতে পারেন। এবং এটা আমাদের চ্যানেল। আর এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ, আপনারা চাইলে আমাদের ট্যাক্সের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। 223 জন শিক্ষার্থী ইতিমধ্যেই আমাদের ব্যাচে ঢুকে ক্লাস করছে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো আজকে আমরা ভাড়া হতে আয় নির্ণয় করব। প্রবলেম নাম্বার হচ্ছে 21। একদমই নতুন নিয়মে, একদমই আপডেট নিয়মে আপনাদের এই ক্লাসগুলো করানো হবে। সো 21 নম্বর প্রবলেম থেকে আলোচনা শুরু করব। খুবই সহজ, আপনারা জাস্ট 33টা অঙ্ক করেই সম্পূর্ণ বইটা কমপ্লিটলি শেষ করতে পারবেন। আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। এখানে বলা হয়েছে জনাব আমির হোসেন একজন সরকারি কর্মকর্তা। ভালো কথা। এখন ভাড়া হতে আয় যখন বের করব আমরা দুইটা জিনিস দেখব। যেমন করে চাকরি হতে আয় দুইটা জিনিস দেখেছি। এক নাম্বার হচ্ছে সরকারি ব্যক্তি নাকি মানে সরকারি চাকরিজীবী নাকি বেসরকারি চাকরিজীবী। ঠিক একইভাবে ভাড়া হতে আয় নির্ণয়ের বেলায় আমরা দেখব যে যেই বাসাটা বা যেই বিল্ডিংটা ভাড়া দেওয়া হয়েছে সেটা কি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে, সরকারি সংস্থাকে ভাড়া দেওয়া হয়েছে, বা অন্য কোনো প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে, না কোনো ব্যক্তি থাকার জন্য বাসা ভাড়া নিছে বা ব্যক্তি থাকার জন্য বাসা ভাড়া দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি থাকার জন্য বাসা ভাড়া দেয় এমন কোনো ভাড়া থাকে, সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম হবে। আর যদি কোনো ব্যক্তি বাদ দিয়ে কোনো প্রতিষ্ঠানের জন্য, কোম্পানির জন্য, দোকানের জন্য, সংস্থার জন্য, ক্লিনিকের জন্য যদি ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে আরেকটা নিয়ম হবে। তো আমরা এই প্রশ্নটা পড়ে দেখি, পড়লে বুঝতে পারবো। জনাব আমির হোসেন একজন সরকারি কর্মকর্তা। ভালো কথা। ঢাকা শহরে তার একটি বাড়ি আছে। আরো ভালো কথা। এখন তিনি বলছে যে বাড়িটির দোতলায় তিনি বসবাস করেন। নিজে তিনি দোতলায় বসবাস করেন এবং নিচতলায় বার্ষিক ৮,৭৫,৯৮০ টাকা ভাড়া পান। তো ভালো কথা। ভাড়াটিয়া মালিকের পৌর কর বাবদ পরিশোধ করেছেন ৩,০০০ টাকা। বাড়িটির মিউনিসিপ্যালিটি মূল্য বা পৌর মূল্য হচ্ছে ৮,০০,০০০ টাকা। এখানে কে থাকে বলা নাই, ভাড়াটিয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তি নিজে থাকার জন্য এই বাড়িটি ভাড়া নিয়েছে। তাহলে আমাদের এখন করণীয় হচ্ছে, অনেকগুলো তথ্য দেওয়ার পর বলা হয়েছে যে ২০২৩-২৪ আয় বর্ষে জনাব আমির হোসেনের ভাড়া হতে মোট আয় নির্ণয় করো। চলুন তাহলে শুরু করি। তো আমরা জানি অঙ্ক শুরু করতে হয়, ট্যাক্সের অঙ্ক শুরু করতে হয় করদাতার কি দিয়ে, নাম দিয়ে। তাহলে আমাদের করদাতা হচ্ছে জনাব আমির হোসেন। তাহলে আমরা এখানে লিখতেছি জনাব আমির হোসেন। জনাব আমির হোসেন হচ্ছে করদাতা। এরপরে আপনারা ঠিকানা, কর অঞ্চল, আবাসিক মর্যাদা, টিন নাম্বার ওগুলা লিখলে লিখতেও পারেন, না লিখলে নাও লিখতে পারেন। সরাসরি আয় বর্ষ, কর বর্ষ দিয়েও অঙ্ক শুরু করতে পারেন। তাহলে আমরা এখানে লিখি আয় বর্ষ। আয় বর্ষ অবশ্যই নতুন নিয়ম ২০২৩-২৪ এবং কর বর্ষ হবে ১ বছর পিছনে, মানে মুখস্থ লিখতে হবে। কর বর্ষ হচ্ছে ২০২৪-২৫। এটা আপনাদের জন্য লেটেস্ট। এটা ১৪ই জুন ২০২৫ সালের লেটেস্ট আপডেট। হ্যাঁ, এখন আমরা কি করব, বাড়ি ভাড়া হতে মোট আয় নির্ণয় করব। তাহলে এখানে লিখব বাড়ি ভাড়া হতে মোট আয়, বাড়ি ভাড়া হতে মোট আয় নির্ণয়, বাড়ি ভাড়া হতে মোট আয় নির্ণয়, এটাই আমরা বের করব। ঠিক আছে, এখন আমরা একটা ছক দিয়ে দিচ্ছি। ছক দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা আমাদের মেইন অঙ্কে চলে আসব। মেইন অঙ্কটা কিভাবে করব, অঙ্কটা যদি আমরা একটু পড়ে দেখি তাহলে বুঝতে পারবো। অঙ্কটা পড়লেই আমরা আমাদের অঙ্কের বাকি অংশটুকু সমাধান করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তো এখানে প্রথমে আমরা লিখে দেব আয়ের খাত ও ধারাসমূহ। আয়ের খাত ও ধারাসমূহ।
প্রথমে আমরা কি লিখব? আয়ের খাত ও ধারাসমূহ। এটা হচ্ছে প্রাইমারি কলাম। এটা এখানে আমরা লিখব প্রাইমারি কলামের টাকা। এটা হচ্ছে আমাদের মেইন কলাম। এটা হচ্ছে মেইন কলামের টাকা। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা পুনরায় আবার টাইটেল দিব। টাইটেলে হবে আমাদের বাড়ি ভাড়া হতে আয়, বা ভাড়া হতে আয়, সরি। এখানে সরাসরি লিখে দেব ভাড়া হতে আয়। এখন ভাড়া হতে আয় এর কিন্তু নতুন ধারা হয়েছে। আগের ধারাটা পরিবর্তন হয়ে গেছে। ভাড়া হতে আয় হচ্ছে ৩৫ থেকে ৩৯ ধারা। ঠিক আছে? এটা হচ্ছে টাইটেল। এটা আয়ের খাত ও ধারাসমূহের জায়গায় এটা লিখে দিবেন। তো ১ নম্বরে আমরা ভাড়া মূল্য বা মূল ভাড়া দিয়ে অঙ্ক শুরু করব। এটা মুখস্থ। সেটা হচ্ছে মূল ভাড়া। ভাড়া মূল্য বা মূল ভাড়া যেকোনো একটা লিখলেই হইল। ভাড়া মূল্য লিখে দিচ্ছি, হ্যাঁ? তাহলে এখানে দেখেন তো বলা হয়েছে দোতলায় বসবাস করে নিচতলায় বার্ষিক ৪,৭৫,৯৮০ টাকা ভাড়া দেয়। তাহলে ভাড়া মূল্য কত? ৪,০০,০০০ বা ৪,৭৫,৯৮০ টাকা। এরপরে বলছে যে ভাড়াটিয়া মালিকের পৌর কর বাবদ পরিশোধ করেছেন ৩,০০০ টাকা। এখানে ছোট্ট একটা খেলা আছে যে যদি ভাড়াটিয়া মালিকের কোনো খরচ বহন করে তাহলে ভাড়া মূল্যের সাথে যোগ হয়। যদি মালিক ভাড়াটিয়ার কোনো খরচ বহন করে তাহলে ভাড়া মূল্যের সাথে বিয়োগ হয়। এটা আপনাদের মনে রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। আমি আবারও বলছি, আপনারা মনে রাখেন, মুখস্থ রাখেন। যদি ভাড়াটিয়া মালিকের কোনো খরচ বহন করে সেক্ষেত্রে ভাড়া মূল্যের সাথে যোগ হয়। যদি ভাড়াটিয়া মালিকের কোনো খরচ বহন করে তাহলে ভাড়া মূল্য থেকে বাদ হয়। আর যদি মালিক ভাড়াটিয়ার কোনো খরচ বহন করে সেক্ষেত্রে ভাড়া মূল্যের সাথে যোগ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে আপনারা এখানে যেহেতু ভাড়াটিয়া কি করছে? মালিককে ৩,০০০ টাকা দিছে। তাহলে পুনরায় এখানে তো বাদ হবে না, যোগ হয়ে যাবে। কারণ মালিক যদি ভাড়া মূল্যের সাথে অতিরিক্ত মূল্য পায় তাহলে যোগ হয়, যদি না পায় তাহলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যায়। এটাই হচ্ছে বিষয়। তাহলে এখানে যোগ করতে হবে কি? পৌর কর বাবদ দেওয়া হয়ে গেছে। তাহলে পৌর কর এখানে লিখে দেব আমরা। পৌর কর ৩,০০০ টাকা পুনরায় দেয়। আর তো অন্য কোনো জিনিস থাকার কথা না। দুইটা একসাথে যোগ করলে ৪,৭৮,৯৮০। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করে? বাড়িটির মিউনিসিপ্যালিটি মূল্য মানে হচ্ছে পৌর মূল্য হচ্ছে ৮,০০,০০০ টাকা। তাহলে এখানে লিখে দিই আমরা পৌর মূল্য। পৌর পৌর মূল্য। এখন বাড়িটির পৌর মূল্য হচ্ছে ৮,০০,০০০ টাকা। বাড়িটি হচ্ছে আমাদের দোতলা, ভাড়া দেওয়া হয়েছে ১ তলা। শুধু আমরা যতটুকু ভাড়া দেওয়া হয়েছে সেইটার হিসাব করব। তাহলে ৮,০০,০০০ টাকার মধ্যে এখানে অর্ধেক হয়ে যাবে, ২ ভাগের ১ ভাগ, তাহলে হচ্ছে ৪,০০,০০০ টাকা। এই ৪,০০,০০০ টাকার মধ্যে যেটি বড় সেটাই আমাদের এখানে সেটাই হচ্ছে আমাদের করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত হবে। অবশ্যই ৪,৭৮,৯৮০ টাকা বড় হবে। এটাই আমরা এখানে লিখে দিব। এটাকে বলা হয় বার্ষিক মূল্য। বার্ষিক মূল্য। এখন আমরা প্রশ্নের ভিতরে দেখব, যদি থাকে, বাড়ির যদি খালি থাকে, যদি ভাড়াটিয়া পাওয়া না যায়, তাহলে সেইটাকে বলা হয় শূন্যতা ভাতা। এটা আমরা এমনিতেই লিখে দেব। যদি আমাদের অঙ্কে শূন্যতা ভাতা না থাকে তাহলে এখানে ০ লিখে দেব। আর যদি থাকে তাহলে লিখে দেব। অর্থাৎ বাড়ি খালি ছিল কিনা সেটাই আমরা একটু চেক করে দেখব। তাহলে দেখা যাচ্ছে মেরামত, ভূমি উন্নয়ন, খাজনা, ভূমির ঋণের সুদ, আদায় খরচ, আইন খরচ, লিফটম্যান, নিরাপত্তা, বিদ্যুৎ, এইখানে বলা আছে বাড়িটি ১ মাস খালি ছিল। যদি ভাড়াটিয়া পাওয়া না যায়, যদি বাড়ি খালি থাকে, সেক্ষেত্রে সেইটাকে গ্যাপটা পূরণ করার জন্য আ যেই ছাড়টা দেওয়া হয় সেটাকে বলা হয় শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা দেওয়া হয় বার্ষিক মূল্যের উপর। বার্ষিক মূল্য ৪,৭৮,৯৮০ টাকা। এটাকে গুণ দিয়ে দিব আমরা ১২/১। ১২ মাসের মধ্যে ১ মাস খালি ছিল। তাহলে একটু ক্যালকুলেশন করে নেন। এটাকে ১২ ভাগ দিয়ে যদি দিয়ে দেন তাহলে ৪,৭৮,৯৮০ টাকাকে যদি ১২ ভাগ দেন তাহলে আসবে ৩৯,৯১৫ টাকা। যেহেতু এটা বাদ অবস্থায় রয়েছে তাই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? এখন ২ টাই যদি মাইনাস করে দেই ৪,৩৯,০৬৫ টাকা। এটাকেই বলা হয় মোট ভাড়া মূল্য। এটাকে কি বলা হয়? মোট ভাড়া মূল্য। ভাড়া
মূল্য। এখন সরকার বলছে এই মোট ভাড়া মূল্যের সম্পূর্ণটার উপর তোমাকে কি দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না। তাহলে কি করতে হবে? আপনি চাইলে বা তুমি চাইলে এর কিছু অংশ ছাড় নিতে পারো। যেই অংশটাকে ছাড় নিতে হয় বা পাওয়া যায় সেই অংশটাকে বাদ বলা হয় অনুমোদনযোগ্য খরচসমূহ। সেটাকে বলা হয় অনুমোদনযোগ্য অনুমোদনযোগ্য খরচসমূহ। কিছু অংশের উপর ছাড় পাওয়া যায়। অনুমোদনযোগ্য খরচের মধ্যে ১ নম্বরে মুখস্থ, এটা প্রতিবারই সেম টু সেম হবে, এটা পরিবর্তন হয় না। তাই এটা আপনাদের এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নাই। এটা হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এটা প্রতিবারই সেম টু সেম, মানে প্রতিবার এই এন্ট্রিটা আসবেই। অঙ্কে থাকলেও আসবে, না থাকলেও আসবে, তাই মুখস্থ লিখে দিবেন মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। রক্ষণাবেক্ষণ খরচ। এখন আমি বলেছিলাম যদি এটা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে ৩০%, অন্যথায় 25%। এটা বলা নাই কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তাহলে মোট ভাড়া মূল্য ৪,৩৯,০৬৫ টাকার উপর 25% ধরতে হবে। সরি, 25% ধরতে হবে, কারণ এটা বলা নাই কি উদ্দেশ্যে বা এটা ভাড়া দেওয়া হয়েছে। তাহলে আসবে আমাদের এখানে ১,০৯,৭৬৬ টাকা। ঠিক আছে, ১ নাম্বার। ২ নম্বরে আর কি খরচ আছে সেটা আমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবো। প্রশ্নেই যেমন বলছে শুরুতেই যে মেরামত খরচ ৪০,০০০ টাকা। এটা মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই টাকাটা আর পুনরায় লেখার কোনো প্রয়োজন নাই। এরপরে বলছে ভূমি উন্নয়ন কর ১০,০০০ টাকা। তাহলে এইটা তো অবশ্যই লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখব ভূমি উন্নয়ন কর। কিন্তু এটা ছাড় পাবো, এটা অনুমোদনযোগ্য খরচ ঠিক আছে, ছাড় পাবো, কিন্তু সম্পূর্ণটার উপর নয়। কেন? কারণ এই যে ১০,০০০ টাকা ভূমি উন্নয়ন কর দিয়েছে, বাড়িটা কিন্তু ২ তলা, ভাড়া দিয়েছে ১ তলা। আমরা শুধু ভাড়া দেওয়া অংশের জন্য ছাড় পাবো। তাহলে এখানে হয়ে যাচ্ছে ৫,০০০ টাকা। আর কি আছে দেখেন তো? ভূমির খাজনা। অবশ্যই খাজনা টাকার উপরেও আমরা কি পাবো? ছাড় পাবো। তাহলে আমরা এখানে লিখব ভূমির খাজনা। কিন্তু ওই আগেরটার মতোই নিয়ম যে ৩,০০০ টাকার উপর পাবো না। ২ তলার মধ্যে ১ তলা ভাড়া দেওয়া হয়েছে। এইজন্য আমরা অর্ধেক অংশ ভাড়া দেওয়া হয়েছে, অর্ধেক অংশ ছাড় পাইছি। পুরো অংশ ভাড়া দেওয়া হলে পুরো অংশে ছাড় পাইতাম। ঠিক আছে? এরপরে বলছে ভূমির ভাড়া। অবশ্যই ভাড়ার টাকাটাও কি হয়ে যাবে? ছাড়ের আওতায় হয়ে যাবে। তাহলে এখানে লিখব ভূমির ভাড়া। ভূমির ভাড়া হচ্ছে ৭,০০০ টাকা। ২ ভাগের ১ ভাগ হয়ে যাবে ৩,৫০০ টাকা। আর কি? ঋণের সুদ। বাড়িটা দেওয়ার জন্য ঋণ নিতে হয়েছিল মনে হয়। ওই ঋণের সুদ দিতে হয়েছে, সেই টাকার উপরও ছাড় যাবে। ঋণের সুদ, ওটার উপর আর ট্যাক্স দিতে হবে না। ঋণের সুদ হচ্ছে ১০,০০০ টাকা, কিন্তু ২ ভাগের ১ ভাগ ভাড়া দিচ্ছে, এজন্য ৫,০০০ টাকা ছাড় হয়ে যাবে। আর কি? আদায় খরচ। আদায় খরচটা মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত, তাই এটা আর পুনরায় লিখতে হবে না। ঠিক আছে? আইন খরচ মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত, তাই এটা আর লেখার প্রয়োজন নেই। এরপর লিফটম্যান, পানি, সিঁড়ি, দারোয়ানের বেতন মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত, তাই এটা আর লেখার দরকার নাই। এটা মুখস্থ করবেন। নিরাপত্তা প্রহরীর বেতন মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত। পানি, বিদ্যুৎ ও পয়ঃকর মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত। বাড়িটি ১ মাস খালি ছিল, এটা লেখার দরকার নেই। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা। এটাও কি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত, এটা লিখে দিবেন। এরপরে রয়েছে পৌর কর ৩,০০০ টাকা। তাহলে এই টাকাটার উপরে আসবে পৌর কর ৩,০০০ টাকা। আচ্ছা, এইটা যদি এন্ট্রিটা নাও থাকতো তাও আসতো। কেন? এই যে ভাড়া মূল্যের সাথে পৌর কর যোগ করা হয়েছে, সেজন্যই। তাহলে ৩,০০০ এর অর্ধেক হয়ে যাবে ১৫০০ টাকা। আর কি আছে? আর কোনো এন্ট্রি নাই। তাহলে এখান থেকেই আমাদের অঙ্কটা, মেইন অঙ্কটুকু শেষ। তাহলে সবগুলাই যোগ দেই। এই সবগুলাই যদি একসাথে আমরা যোগ দেই তাহলে ১,২৬,২৬৬ টাকা আসবে। ১,২৬,২৬৬। এটা মাইনাস করে দেবো কেন? কারণ এই যে বাদ লিখছিলাম শুরুতে, বাদ হচ্ছে এই সবগুলা খরচে বাদ দিয়ে দেবো। তাহলে ৪,৩৯,০০০ থেকে ১,২৬,০০০ টাকা যদি মাইনাস করে দিই, অর্থাৎ বাদ করে দেই, তাহলে আসবে কত? আসবে ৩,১২,৭৯৯ টাকা। ৩,১২,৭৯৯ টাকা। এটাকেই বলা হয় যে ভাড়া হতে মোট আয়। ভাড়া
হতে মোট আয়, ভাড়া হতে মোট আয়। আচ্ছা, আমি আবার প্রশ্নটা রিভাইজ করে দেব। তার আগে আমরা একটু টিকা লিখে ফেলি। টিকা লিখতেই হবে, টিকা লেখার কোনো বিকল্প নাই। এই অঙ্কটাতে তো অবশ্যই কমপক্ষে 3টা টিকা লিখতে হবে। আমরা 1 নম্বর লিখি। ভাড়াটিয়া মালিকের পৌরকর পরিশোধ করেছে, সেজন্যই ভাড়া মূল্যের সাথে পৌরকর যুক্ত করা হয়েছে। টিকা নম্বর 1। টিকা নম্বর 2, ভাড়া মূল্য এবং পৌর মূল্যের মধ্যে যেটি বড় সেটিকে বার্ষিক মূল্য ধরা হয়েছে। শেষ। টিকা নম্বর 3, বাড়িটি 1 মাস খালি ছিল, সেজন্য শূন্যতা ভাতা বার্ষিক মূল্য থেকে বাদ দেওয়া হয়েছে। টিকা নম্বর 3। শেষ। এতটুকু লিখলেই যথেষ্ট। আপনারা চাইলে আরেকটু বাড়ায় লিখতে পারেন। টিকা নাম্বার 4, যত বেশি লিখবেন তত বেশি নাম্বার পাবেন, এই হচ্ছে বিষয়। অনুমোদনযোগ্য মেরামত ও অনুমোদনযোগ্য খরচসমূহের ভিতরে রয়েছে মেরামত, রক্ষণাবেক্ষণ, ভূমি উন্নয়ন, খাজনা, ভাড়া, সুদ, পৌরকর। লিখে দিবেন। বাড়িটি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে, সেজন্যই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 25% ধরা হয়েছে। টিকা নাম্বার 5 লিখে দিবেন। মোটামুটি শেষ। এখন আমি আবার পুনরায় প্রথম থেকে আপনাদের এই অঙ্কটা রিভাইজ করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা অঙ্ক শুরু করব করদাতার নাম দিয়ে। তাহলে আমাদের এখানে করদাতা হচ্ছে জনাব আমির হোসেন, তাহলে করদাতা লিখলাম আমরা জনাব আমির হোসেন। এরপরে আমরা চাইলে এই পাশে ঠিকানা, তারপরে কর অঞ্চল, আবাসিক মর্যাদা, 3 নম্বর আয় বর্ষ, কর বর্ষ এভাবে লিখতে পারি। চাইলে সেগুলো নাও লিখতে পারি, কোনো সমস্যা নাই। এখানে সরাসরি আমরা আয় বর্ষ 2023-24 আপডেট নিয়ম এটা মুখস্থ হিসেবে আপনারা লিখে দিবেন। কর বর্ষ 2024-25 এপাশে লিখে দিবেন। এরপরে আমরা যে অঙ্কটা করব ওই অঙ্কের টাইটেল দেব। আমরা যেহেতু বাড়ি ভাড়া হতে আয় নির্ণয় করতেছি, তাই এখানে বাড়ি ভাড়া হতে মোট আয় নির্ণয় টাইটেল দিয়ে দিয়েছি। এরপরে আমরা একটা ছক টেনে দিয়ে দিয়েছি, সেখানে দিয়েছি আমরা আয়ের খাত ও ধারাসমূহ। এটা হচ্ছে প্রাইমারি কলামের টাকা, এটা হচ্ছে মেইন কলামের টাকা। এরপরে প্রথমে আমরা 1 নম্বরে চোখ বন্ধ করে ভাড়া মূল্য লিখব এবং ভাড়া মূল্য যত হবে সেটাই হিসাব করব। আমাদের অঙ্কে দেওয়া আছে ভাড়া মূল্য 4,75,980 টাকা, সেটা লিখেছি। এরপরে বলা হয়েছে ভাড়াটিয়া মালিকের পৌরকর পরিশোধ করেছেন। ভাড়াটিয়া পরিশোধ করলে তো মালিকের টাকা বাঁচে গেল। তো মালিকের টাকা যদি বাঁচে যায়, সেক্ষেত্রে ভাড়া মূল্যের সাথে যোগ হয়ে যাবে। তাই এটা যোগ করে অ্যাটাচড করে লেখা হয়েছে। দেখেন, যদি ভাড়াটিয়া মালিকের টাকা পরিশোধ করে, সেক্ষেত্রে ভাড়া মূল্যের সাথে যোগ হবে। যদি মালিক ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল, পানির বিল, পৌরকর পরিশোধ করে দেয়, সেক্ষেত্রে আবার এখান থেকে বিয়োগ হয়ে যাবে। এরপরে আমরা পৌর মূল্য, যেহেতু বাড়িটি 2 তলা এবং ভাড়া দিছে 1 তলা, তাই 1 তলার অংশের জন্য আমরা শুধু হিসাব করতেছি। তাহলে পৌর মূল্যটাকে অর্ধেক করব এবং এই 2টার মধ্যে যেটা বড় হবে, অর্থাৎ ভাড়া মূল্যটাই বড় হচ্ছে, এটাই আমাদের বার্ষিক মূল্য হিসাবে বের হবে। এখন বার্ষিক মূল্য থেকে আমরা অঙ্কে মুখস্থ হিসেবে লিখব বাদ হচ্ছে শূন্যতা ভাতা। যদি অঙ্কে আমাদের শূন্যতা ভাতা না দেওয়া থাকে, তাও আপনারা এটা লিখে শূন্য লিখে দিতে পারেন, অথবা এই এন্ট্রিটা নাও দিতে পারেন। তো বাড়ি যদি খালি থাকে আর যদি ভাড়াটিয়া পাওয়া না যায়, বাড়িটি 1 মাস খালি ছিল, 2 মাস খালি ছিল, এরকম লেখা থাকলে শূন্যতা ভাতা হিসেবে আপনারা এই যে বার্ষিক মূল্যটা পেলেন, এই বার্ষিক মূল্যটার সাথে হিসাব কিতাব করে বাদ দিয়ে দিবেন। এরপরে আমরা অনুমোদনযোগ্য খরচসমূহ বাদ দেব। অনুমোদনযোগ্য খরচসমূহের মধ্যে প্রথম খরচ হচ্ছে মেরামত খরচ, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। আমরা দেখব বাড়িটি কি কাজে বাসা ভাড়া দেওয়া হয়েছে। তো যদি বাসা ভাড়া দেওয়া হয় যে কোনো ব্যক্তি থাকবে, মানে আবাসিক কারণে, সেক্ষেত্রে 25% মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ দেবো। আর এই কোনো ব্যক্তি থাকা বাদ দিয়ে যদি অন্য যেকোনো কারণে বাড়ি ভাড়া দেওয়া হয়, যেমন ক্লিনিকের জন্য ভাড়া দেওয়া হয়, সংস্থার নিকট ভাড়া দেওয়া হয়, সরকারি সংস্থার নিকট ভাড়া দেওয়া হয়, বেসরকারি সংস্থার নিকট ভাড়া দেওয়া হয়, দোকানের জন্য ভাড়া দেওয়া হয়, শোরুমের জন্য ভাড়া দেওয়া হয়, গোডাউনের জন্য ভাড়া দেওয়া হয়, সেক্ষেত্রে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 30% ধরতে হবে। তাহলে আমাদের এখানে যেহেতু আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে, তাই আমরা মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 25% ধরছি। এরপরে যতগুলা খরচ রয়েছে, যেমন ভূমি উন্নয়ন কর, ভূমির খাজনা, ভূমির ভাড়া, ঋণের সুদ, পৌরকর, এই সবগুলোই যেহেতু অর্ধেক অংশ ভাড়া দিচ্ছি, তাই অর্ধেক করে আমরা কর ছাড়ের আওতায় নিয়ে চলে আসছি, অর্থাৎ অনুমোদনযোগ্য খরচের ভিতরে নিয়ে চলে আসছি। এরপরে আমরা মোট ভাড়া মূল্য থেকে অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিলেই আমরা ভাড়া হতে মোট আয় পেয়ে যাব। এরপরে প্রয়োজনীয় টিকাগুলা দিয়ে দিব, তারপরে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তো এভাবেই যদি আপনারা চান 33টা অঙ্ক শেষ করতে এবং সম্পূর্ণ বইটা কমপ্লিট করতে আমাদের কাছে, সেক্ষেত্রে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। এটা হচ্ছে আমাদের ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রাইভেট ব্যাচ। আপনারা আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। এটা আমাদের চ্যানেল, এটা আমাদের পিডিএফ সাজেশন ব্যাচ, এটা হচ্ছে ফ্রি গ্রুপ। আপনারা চাইলে আমাদের এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আর আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে। আমি দেখায় দিই, এই যে এখানে
0177751405 আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন যে কোনো প্রয়োজনে। এবং আপনারা চাইলে শুধু ট্যাক্সেশন ইন বাংলাদেশ না, আপনাদের যতগুলো অঙ্ক সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্টেরই আমাদের অনলাইন ব্যাচ রয়েছে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।